গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার। আজ তৃতীয় পর্ব। এভাবেই পরিচয় হয় আমার মঙ্গলকামী সুবন্ধু সিনিয়র আন্দ্রে ডি ফন্সেকার সঙ্গে। তার মতো এমন আশ্চর্য গুণী মানুষ আমি আগে কখনো দেখিনি। এই কাহিনী পড়ে পাঠকের মনে হতে পারে তার সাহচর্যে গিয়ে আমি না জানি কোন বিপদের জালে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম, কিন্তু আসলে মোটেও তা নয়। আমাকে ফাঁদে ফেলেননি তিনি, বিপদে জড়াননি। ধীরে ধীরে টের পেয়েছি তিনি যা বলেছেন তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যি। অনেক বড় মনের মানুষ ছিলেন তিনি। আসলেই বিরাট প্রতিভাবান চিকিৎসক আন্দ্রে ডি ফন্সেকা। যদিও তরুণ বয়সে কিছু মনোকষ্টের কারণে তার মধ্যে খানিকটা পাগলাটে ভাব চলে এসেছে, এত বড় সুদক্ষ সুশিক্ষিত চিকিৎসক আমি আর দেখিনি। চিকিৎসার পাশাপাশি টুকটাক ঝাড়ফুঁক, হস্তরেখা গণনা ও জ্যোতিষশাস্ত্র চর্চাও করতেন তিনি। এসবের মাধ্যমে যেমন মানুষের কুসংস্কারের সুযোগ নিয়ে উপার্জন করতেন, তেমনি বিনা পয়সায় অসংখ্য মানুষের চিকিৎসাও করতেন। চুল রাঙিয়ে দিয়ে ধনী রমণীর কাছ থেকে কখনো 10 সোনার পেসো আদায় করতেন, তেমনি বিপদগ্রস্তা গরিব মেয়েকে নিজের খরচে সারিয়ে তুলে ভালো কোনো পেশা বা চাকরিতে ঢুকিয়ে দিতেন। সেভিলের সমস্ত গোপন কথা জানা ছিল তার, কিন্তু বিশ্বাস ভঙ্গ করে কাউকে কোনোদিন বিব্রত করেননি তিনি, কিংবা একটা পয়সা উপার্জন করেননি ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে। দীর্ঘদিন তার ঘনিষ্ঠ সাহচর্যে থাকার পর আমি জোর গলায় বলতে পারি, তাকে যে যাই মনে করুক, অন্তরে তিনি ছিলেন অত্যন্ত মহৎপ্রাণ সৎ একজন মানুষ। খুব দ্রুতই শিখে নিলাম ঠিক কোন ভূমিকায় অভিনয় করতে হবে আমাকে। সবাই জেনে গেল ধনী বৃদ্ধ ডাক্তার ফন্সেকার ভাগ্নে আমি। আমাকে সযত্নে কাজ শেখাচ্ছেন তিনি, যাতে তার অবর্তমানে রোগীদের কোনো অসুবিধা না হয়। আমার চেহারা ও সৌজন্য শীঘ্রই সেভিলের অভিজাত পরিবারগুলোর কাছে গ্রহণীয় বলে মনে হলো। উঁচু মহলে মেলামেশার জন্য প্রচুর টাকা দেওয়া হলো আমার হাতে। ক্লাব, পার্টি, স্পোর্টস, পিকনিক সব কিছুতেই আমি কেতাদুরস্ত পোশাক পরে হাজির থাকি, কিন্তু কথা কম বলি। জানাজানি হয়ে গেল মামার ব্যবসার দিকেও অনেকখানি দেখাশোনা করি আমি, তবে এখনও ডাক্তারিকে পেশা হিসেবে নেইনি। কেউ পরামর্শ চাইলে বিনা পারিশ্রমিকে ছোটোখাটো অসুখ সারাবার জন্য ওষুধের নাম বাতলে দিতে দ্বিধা করি না। ডিয়েগো ডি এইলার নাম ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। যারা উপকার পেয়েছে তারা তো শতমুখে প্রচার শুরু করে দিল। এরই ফাঁকে চলছে আমার মক্কেল ধরা। হয়তো কোনো পার্টিতে, বল ড্যান্সে বা কার্নিভালে উপস্থিত আছি, আলগোছে আমার পাশে এসে দাঁড়াবে কোনো মহিলা। নিচু গলায় জানতে চাইবে ডন আন্দ্রে ডি ফন্সেকা কি তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে গোপনে দেখা করতে রাজি হবেন কিনা। আমিও সবার অলক্ষ্যে নিচু কণ্ঠে জানিয়ে দেব কবে কখন সেটা সম্ভব। এই লাজুক মহিলা আকাশের চাঁদ হাতে পাবে। তেমনি কোনো উৎসবের পর হয়তো বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি, স্বল্প পরিচিত কোনো যুবক এসে হাত রাখবে আমার বাহুতে। জানতে চাইবে তার হৃদয় ও মানসম্মান জড়িত এমন একটা বিষয়ে কি আমার মামার সাহায্য পাওয়া সম্ভব। আমি মৃদু হেসে তার হাতে হালকা চাপ দিয়ে আশ্বস্ত করব, সৌজন্যের সঙ্গে তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরব। ফন্সেকা যতই ব্যস্ত থাকুন না কেন, আমার বন্ধু বলে পরিচয় দেওয়া প্রত্যেকটি যুবকের সমস্যা যত্নের সঙ্গে সমাধান করে দেন। কারো কারো কাছ থেকে সামান্য ফি নেন, কারো কাছে কিছুই নেন না। এর ফলে আমার নাম ছড়িয়ে পড়ে দাবানলের মতো। সবাই জেনে গেল, যদিও আমার বয়স কম, নির্দ্বিধায় বিশ্বাস করা যায় আমাকে। কোনো কথা কান দিয়ে ঢুকলে মুখ পর্যন্ত পৌঁছায় না আমার। কোনো বাদবিতণ্ডায় আমি নেই, নেশা করি না, জুয়া খেলি না। মহিলাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করলেও ভদ্র দূরত্ব বজায় রাখি। এদিকে ডাক্তার হিসাবেও আমার নাম ফাটতে শুরু করেছে, কিন্তু অনেক সাধাসাধি করেও কেউ আমাকে ফি দিতে পারে না। আমার পরিষ্কার জবাব, চিকিৎসক হিসেবে মামার হাঁটুর কাছেও এখনো পৌঁছতে পারিনি। আগে শিক্ষা সম্পূর্ণ হোক, তারপর টাকা। মস্ত বড় মনের এক চিকিৎসক আদর করে মন প্রাণ ঢেলে শেখাচ্ছেন আমাকে তার বিদ্যা। এই সুযোগ কয়জনের ভাগ্যে হয়। শিখছি, কিন্তু আমার আসল কাজের কথা আমি ভুলিনি। চোখ কান খোলা রাখছি ওয়ান ডি গার্সিয়ার খোঁজে। কিন্তু গেল কোথায় লোকটা? আমার কাজটা শেষ না হলে তো ফিরতে পারছি না আমি দেশে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আংটিটা দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। কবে ফিরতে পারবো আমি লিলির কাছে? সত্যি, গেল কোথায় লোকটা? ইয়ার মাথে জানা গিয়েছে ওয়ান ডি গার্সিয়ার গন্তব্য ছিল সেভিল, কিন্তু ক্যাডিজে পৌঁছে ওর জাহাজের খোঁজ পাওয়া যায়নি।
গোয়াডালকিভির ধরে আরও উত্তরে যায়নি তো ওই নামে কোনো জাহাজ? গোয়াডালকিভির ধরে আরও উত্তরেও যায়নি ওই নামে কোনো জাহাজ। অবশ্য ইংল্যান্ডে একটা খুন করে নিজের গন্তব্য সম্বন্ধে মিথ্যে বলাটাই স্বাভাবিক। তবু আমি খুঁজতে লাগলাম। আমার মা এবং নানি যে বাড়িতে থাকতো সেটা পুড়ে গেছে অনেক আগে। 20 বছর পর এখন কেউ বলতে পারে না কারা ছিল ওই বাড়িতে, গেছেই বা কোথায়। ওই বাড়িতে কাজ করত এমন এক অতি বৃদ্ধা মহিলাকে পেয়ে কিছুটা উদ্ধার করা গেল ওদের খবর। আমার পরিচয় না দিয়ে কিছু পয়সার বিনিময়ে জানা গেল মা যখন বাবার সঙ্গে পালিয়ে গেল তখন রাগে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে ডি গার্সিয়া। তার চাচির বিরুদ্ধে একের পর এক অনেকগুলো মিথ্যা মামলা ঠুকে এবং আরও অনেক কৌশলে তাকে এমনই হয়রান করেছিল যে সব খুইয়ে বেচারি শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তিতে নামতে বাধ্য হয়েছিলেন। সেই অবস্থাতেই মৃত্যু ঘটে আমার নানির। তাকে কবর দেয়া হয় অসম্মানজনকভাবে। বৃদ্ধার কাছে আরও জানা গেল বছর 15 আগে নাকি কি এক অপরাধ করে ধরা পড়ার আগেই সেভিল ছেড়ে পালায় ডি গার্সিয়া। কোথায় গেছে বা কি অপরাধ কিছুই বলতে পারল না মহিলা, কিন্তু তারপর আর কোনোদিন দেখেনি সে ডি গার্সিয়াকে। কিছু খবর জানা গেল, কিন্তু আসল খবরটা জানা হলো না। জানতে পারলাম না এখান থেকে পালিয়ে কোন শহরে আড্ডা গেড়েছে লোকটা। মাস 4 পেরিয়ে গেল। তারপর একদিন বাসায় ঢুকতে গিয়ে দেখলাম গেট থেকে বেরিয়ে যাচ্ছে নেকাব দিয়ে মুখ ঢাকা এক মহিলা। থমকে দাঁড়ালাম কান্নার শব্দে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মেয়েটা। এই বাড়িতে প্রায়ই দেখা যায় এই দৃশ্য। অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, কাজেই থামিয়ে মহিলাটাকে কিছু জিজ্ঞেস করলাম না। সোজা গিয়ে ঢুকলাম মামার চেম্বারে। জিজ্ঞেস করলাম, একটু আগে যে মহিলা বেরিয়ে গেল এমন করে কাঁদছিল কেন সিনিয়র? আমি কি চিনি ওকে? না ভাগিনা, কেবল লোকজনের সামনেই নয়, সিনিয়র ফন্সেকা এখন সবসময় আমাকে গভীর স্নেহমাখা কণ্ঠে ভাগিনা বলে ডাকেন, যেন সত্যি আমি তার নিজের রক্ত, আপন বোনের সন্তান। তুমি চেনো না ওকে? খুবই দুঃখজনক ব্যাপার। বেচারি ভালো বংশের মেয়ে, ধর্মের পথে থাকবে বলে শপথ নিয়ে ঢুকেছিল কনভেন্টে। একদিন এক রাজপুত্র এলো, গোপনে প্রেম নিবেদন করল, লোভ দেখালো তার সঙ্গে কনভেন্ট ছেড়ে পালালে বিয়ে করবে। পালালো ওরা। নকল বিয়ের একটা অনুষ্ঠানও হলো। তার ফল যা হয়, সন্তান এলো পেটে। তারপর ওকে ফেলে পালালো রাজপুত্র। মস্ত বিপদে আছে মেয়েটা এখন। যদি সাধুরা ধরতে পারে জ্যান্ত কবর দেবে ওকে কনভেন্টের তলকুঠরিতে। আমার পরামর্শ চাইতে এসেছিল। রূপার কিছু অলংকার এনেছিল আমার ফি হিসেবে। এই দেখো এগুলো। আপনি নিলেন? নিলাম। কেউ ফি দিলে ছাড়ি না। তবে একই ওজনের সোনা ফিরিয়ে দিয়েছি ওকে। সেই সঙ্গে জানিয়েছি যতদিন খোঁজাখুঁজি চলে ততদিন ধর্মান্ধ পুরোহিতগুলোর হাত থেকে বাঁচতে হলে কোথায় ওকে লুকিয়ে থাকতে হবে। যে কথা বলিনি সেটা হচ্ছে, যে লোকটার প্রেমে পড়ে মেয়েটার এই হাল হয়েছে সে হচ্ছে গোটা সেভিলের জঘন্যতম বদমাশ। ওর মতো দূরত্বা আমিও খুব কম দেখেছি। বৃথা আশায় রয়েছে মেয়েটা। ও আর কোনোদিনই ফিরবে না। জানলা দিয়ে বাইরে চেয়ে আঁতকে উঠলেন বৃদ্ধ। আরে, ডাচেস আসছে না? এ তো আমার জ্যোতিষবিদ্যার মস্ত বড় মক্কেল। দেখো তো ভাগিনা, আমার হরোস্কোপ, জাদুর কাঠি আর ক্রিস্টাল বলটা কোথায় রাখলাম? থ্যাংক ইউ। এবার আলোটা কমিয়ে দিয়ে পালাও। বুড়োর খেলার সামগ্রী সব সাজিয়ে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেলাম। দেখলাম দরজা দিয়ে ঢুকছেন বিশাল মোটা এক মহিলা। সঙ্গে একই আকৃতির এক সহচরীকে নিয়ে চলেছেন একগাদা পেসো খরচ করে জেনে নিতে তার ব্যাপারে গ্রহ নক্ষত্রগুলো কে কি বলে। কদিন পর গভীর রাতে দেখা হলো হুয়ান ডি গার্সিয়ার সঙ্গে। আমাকে গোপন এক কাজে পুরনো শহরের এক নির্জন এলাকায় পাঠিয়েছিলেন আমার গুরু। একা এসব এলাকায় চলাফেরা করা দিনেও নিরাপদ নয়, রাতে তো নয়ই। তবে আমি মোটেই ভীত নই। এখানে আমার শত্রু কোথায়? তাছাড়া আমার সঙ্গে রয়েছে ডি গার্সিয়ার সেই তলোয়ারটা, যেটা কেড়ে নিয়েছিলাম আমি ওর কাছ থেকে ডিচিংহামের রাস্তায়, যেটা দিয়ে সে খুন করেছিল আমার মাকে। গত কয়েক মাস যাবৎ প্রতিদিন আমি তলোয়ার যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে মোটামুটি আয়ত্তে এনে ফেলেছি বিদ্যাটা। কাজটা শেষ করে ধীর পায়ে হেঁটে ফিরছি বাড়িতে, আর ভাবছি লিলির কথা। ও কি ওর বাবা আর আমার ভাই জেফ্রির চাপাচাপিতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে বাধ্য হলো বিয়েতে, নাকি দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছে আজও আমার জন্যে? হাঁটতে হাঁটতে একটা ওয়াটার গেটের কাছে পৌঁছে বিশ্রামের জন্য একটা দেওয়ালে হেলান দিলাম। ঝিলমিল করছে চাঁদটা গোয়াডালকিভির নদীর পানিতে। আকণ্ঠ পান করছি আমি সেই অপরূপ সৌন্দর্য। মনে হচ্ছে
এমন মোহনীয় রাতের বুঝি তুলনা হয় না। দেখলাম নদীর ঘাটের ধাপ বেয়ে একজন লোক উঠে আমার সামনে দিয়ে চলে গেল একটা ছায়া মতন জায়গায়। ওর দিকে মনোযোগ ছিল না আমার, কিন্তু ঘাড় ফিরিয়ে তাকাতে বাধ্য হলাম নারী ও পুরুষ কণ্ঠের কথাবার্তা কানে আসায়। বুঝতে পারলাম তার অপেক্ষায় ছায়ায় দাঁড়ানো এক মহিলার সঙ্গে কথা বলছে লোকটা। প্রেমিক প্রেমিকার সংলাপ মনে করে ওদিকে মন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু অল্পক্ষণে টের পেলাম প্রেমিক প্রবর একটু একটু করে পিছিয়ে আসছে, যাতে বেকায়দা দেখলে যে নৌকা করে এসেছে সেটা নিয়েই দ্রুত কেটে পড়তে পারে। মহিলার মুখের ওপর চাঁদের আলো পড়ায় অবাক হলাম। খুবই সুন্দরী, কিন্তু ছেলেটার মুখ দেখতে পাচ্ছি না, আমার দিকে পেছন ফিরে রয়েছে বলে। তাছাড়া চওড়া কার্নিশওয়ালা একটা হ্যাটের ছায়ায় রয়েছে লোকটার মুখ। কাছে চলে আসায় পরিষ্কার শুনতে পেলাম মেয়েটার কথা। আমাকে ছেড়ে চলে যেতে পারো না তুমি, আমাকে বিয়ে করেছ, তোমার সন্তান আমার পেটে, এই বিপদের মধ্যে আমাকে ফেলে। পরবর্তী কথাগুলো শোনা গেল না, গলা নামিয়ে ফেলায়। এবার লোকটির উত্তর শোনা গেল, যেমন ছিল আজও ঠিক তেমনি রয়েছে তোমার প্রতি আমার ভালোবাসা প্রিয়তমা। একান্ত বাধ্য হই এখন কিছুদিন আমাদের আলাদা থাকা দরকার। ভেবে দেখো ইসাবেলা, আমার প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত। নিরানন্দ কবরবন্দি জীবন থেকে তোমাকে উদ্ধার করে আমি তোমাকে শিখিয়েছি বেঁচে থাকার আনন্দ কাকে বলে, ভালোবাসা কাকে বলে। তোমার রূপ, তোমার যৌবন, তোমার মনোরম লাবণ্য ব্যবহার করে কিভাবে ফায়দা তুলতে হবে তুমি এখন জানো। একটা টাকাও তোমাকে দিতে পারছি না, কারণ ও জিনিস বাড়তি নেই আমার কাছে। কিন্তু আমার মাধ্যমে তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছ তার মূল্য নগদ টাকার চেয়ে অনেক বেশি। ভাঙা মন নিয়ে বিদায় নিচ্ছি আমি, তবে এ বিদায় খুব বেশি দিনের জন্য নয়। যদিও প্রায় ফিসফিস করে এরপর কি বলল লোকটা শোনা গেল না, কিন্তু যেটুকু শুনেছি তাতেই আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, সারা শরীরে কাঁপন ধরে গেছে। লোকটার গলার স্বর আর শারীরিক গঠন গভীর আলোড়ন সৃষ্টি করেছে আমার মধ্যে। মনে হলো চিনতে পারছি, কিন্তু বিশ্বাস করতে ভরসা পাচ্ছি না। কিন্তু আমাকে এই অবস্থায় একা রেখে যাবে কি করে তুমি, বলল মেয়েটা। বিয়ে করা বউ আমি তোমার, আমাকে এই অবস্থায় রেখে এভাবে ভয়ঙ্কর বিপদে ফেলে তুমি চলে যাবে? প্লিজ ওয়ান, তোমার পায়ে পড়ি, আমাকে সঙ্গে নিয়ে যাও। লোকটার বাহু চেপে ধরল মেয়েটা। বিরক্ত ভঙ্গিতে ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিল লোকটা। ঝাঁকিতে মাটিতে খসে পড়ল ওর মাথার বড়সড় হ্যাট। চাঁদের আলোয় ওর মুখটা দেখতে পেলাম আমি। খোদা, এই তো সেই হুয়ান ডি গার্সিয়া। সেই গভীর ভাঁজ পড়া গাল, নিষ্ঠুর চেহারা, উঁচু কপালে শুকনো ক্ষতর দাগ, সরু দুই ঠোঁটে বিদ্রুপ আর তাচ্ছিল্যের হাসি, কোঁকড়া কালো চুল আর দাড়ি। এতদিনের সুযোগ এসেছে, আজ হয় আমি খুন করব ওকে, নয়তো খুন হব ওর হাতে। 3 কদম সামনে এগিয়েই খাপ থেকে সরাত করে তলোয়ার বের করলাম। ব্যাপার কি ইসাবেলা, লোক নিয়ে এসেছো সঙ্গে করে? সবিষয়ে কথাটা বলেই এক পা পিছিয়ে দাঁড়ালো ও। কি চাই সিনিয়র? উদ্ধার করতে চাও বিপদগ্রস্ত সুন্দরী নারীকে? নিয়ে যাও তাহলে, আমার আপত্তি নেই, দিয়ে দিচ্ছি তোমাকে। ওয়ান ডি গার্সিয়া, গর্জে উঠলাম আমি। আমি এখানে এসেছি এক মহিলার খুনের বদলা নিতে, যাকে খুন করে একটা ঝোপের মধ্যে ফেলে রেখে এসেছিলে তুমি ইংল্যান্ডের এক নদীর ধারে। আশা করি নিজের তলোয়ারটা ঠিকই চিনতে পারবে তুমি। সর্বনাশ, এ যে দেখছি সেই ইংরেজ ছোকরা। থেমে গেল ডি গার্সিয়া। হ্যাঁ, আমি সেই টমাস উইংফিল্ড, যে তোমাকে পিটিয়ে বেঁধে রেখেছিল গাছের সঙ্গে। তোমার শেষ দেখব বলে এসেছি আমি। তলোয়ার বের করো ওয়ান ডি গার্সিয়া, যদি আত্মরক্ষার চেষ্টা করতে চাও। ডি গার্সিয়ার চেহারা দেখে মনে হলো মৃত্যু অবধারিত জেনে বাধা দেওয়ার চেষ্টা করবে না বলে স্থির করেছে। সাদা হয়ে গেছে ওর চেহারা, তবে ভয়ে নয়। ভীতু লোক ওকে বলা যাবে না। কোনো কারণে ওর স্থির বিশ্বাস জন্মেছে আমার হাতেই ওর মৃত্যু লেখা রয়েছে, বাধা দিয়ে লাভ নেই। তবে সামলে নিল খুব দ্রুতই। ডুয়েল লড়বার কিছু নিয়মকানুন আছে সিনিয়র, সৌজন্যের সঙ্গে বলল সে। এইভাবে তো হয় না, বিশেষ করে কোনো মহিলার সামনে। আমার বিরুদ্ধে আপনার যদি কোনো ক্ষোভ বা বিদ্বেষ থেকে থাকে, যদিও আমি জানি না সেটা কি, কিংবা যে নামে ডাকছেন আমাকে সে কে, আপনি কবে কখন কোথায় লড়তে চান বলুন, আমি হাজির থাকবো সেখানে। কথা বলতে বলতে চারপাশে চোখ বুলাচ্ছে ও, পালাবার উপায় খুঁজছে। এখনই লড়বে তুমি, হাতিয়ার বের করো, নইলে দিলাম খতম করে। ধাপ্পা দিয়ে পার পাওয়া যাবে না বুঝতে পেরে তলোয়ার বের করলো ও খাপ থেকে।
শুরু হলো মরণপণ লড়াই। আগুনের ফুলকে উঠল ইস্পাতের ঠোকাঠুকিতে। ঝনঝন আওয়াজে মুখরিত হয়ে উঠল নির্জন রাস্তা। রাগে অন্ধ হয়ে গেছি বলে প্রথম দিকে বেশ কিছুটা সুবিধা ভোগ করল গার্সিয়া। তবে 2-4টে আঁচড় খেয়েই শান্ত হয়ে গেল আমার স্নায়ু। কেউ এসে পড়ার আগেই শেষ করতে হবে ওকে। তবে কিছুক্ষণে টের পেলাম তলোয়ারে ও আমার চেয়ে অনেক বেশি দক্ষ। চিকন ব্লেডের লম্বা স্প্যানিশ তলোয়ারে অপটু হলেও আমার কম বয়স, চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টি আর লোহার মতো শক্ত কবজির সুবিধা পাচ্ছি। তাছাড়া আমি লড়ছি অন্যায়ের বিরুদ্ধে। ধীরে ধীরে পিছিয়ে যেতে বাধ্য করলাম ওকে। বুঝতে পারলাম ক্রমে আমার লড়াইয়ের উন্নতি হচ্ছে। ছন্দ হারিয়ে ফেলছে ওর নড়াচড়া। ইতিমধ্যে 2 জায়গায় জখম করেছি আমি ওকে। তার মধ্যে একটা ওর বাম গালে। দরদর করে রক্ত ঝরছে ওখান থেকে ওর বুকে। লাল হয়ে উঠছে সাদা পোশাকটা। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে স্রেফ আক্রমণ ঠেকিয়ে যাচ্ছে ও। অপেক্ষা করছে কখন ক্লান্ত হব আমি। আর 1 কি 2 মিনিটের মধ্যেই ওর বুকটা এফোঁড় ওফোঁড় করব আমি। এমন সময় ঘটে গেল বিপর্যয়। হতবাক মেয়েটা লড়াই দেখছিল এতক্ষণ। যেই বুঝল এক্ষুনি মারা পড়বে তার প্রেমিক, ঝাঁপ দিল আমার পিঠ লক্ষ্য করে। জড়িয়ে ধরল আমাকে 2 হাতে। একই সঙ্গে বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল তার স্বরে। লোক ডাকছে সে ডাকাত ধরার জন্যে। শরীরটা ঝাড়া দিয়ে মহিলাকে আমার পিঠ থেকে নামালাম। কিন্তু তার আগেই গার্সিয়া আমার বেকায়দা অবস্থার সুযোগ নিয়ে কাপুরুষের মতো তলোয়ার ঢুকিয়ে দিল আমার শরীরে। কাত হয়ে গিয়ে প্রাণ বাঁচালাম ঠিকই, কিন্তু কাঁধে ঢুকে প্রায় অকেজো করে দিল ওটা আমার ডান হাত। এবার ও চলে এলো আক্রমণ ভাগে। আমি কেবল প্রাণ বাঁচাবার তাগিদে মার ঠেকাচ্ছি। মহিলার চিৎকার শুনে হুইসেল বাজাতে বাজাতে দৌড়ে আসছে নৈশ প্রহরী। ওদের দেখতে পেয়েই আমাকে ছেড়ে নদীর দিকে দৌড় দিল গার্সিয়া। মহিলাও কোন দিকে গায়েব হয়ে গেল টের পেলাম না। পৌঁছে গেছে প্রহরীরা। নেতা গোছের একজন লণ্ঠন হাতে এগিয়ে এলো আমাকে গ্রেপ্তার করবে বলে। তলারের বাঁট দিয়ে মারলাম লোকটার কবজির ওপর। হাত থেকে খসে পড়ল রাস্তায় লণ্ঠন। মুহূর্তে দপ করে আওয়াজ তুলে বুক সমান উঁচু হয়ে দাউ দাউ করে জ্বলতে শুরু করল ওটা। লাফিয়ে সরে গেল প্রহরীরা। আমিও দিলাম দৌড়। রাস্তায় গুন্ডামির অভিযোগে সিভিলের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। ধূপধাপ পা ফেলে আমার পেছন পেছন দৌড়াচ্ছে নৈশ প্রহরীরা। কিন্তু পেটমোটা ঘুষখোরের দল আমার সঙ্গে দৌড়ে পারবে কেন? যেন পাখা গজিয়েছে আমার। হাওয়ায় ভেসে অদৃশ্য হয়ে গেলাম ওদের চোখের সামনে থেকে। মাইল 1.5 দূরে একটা আঁধার গলিতে ঢুকে দেওয়ালে হেলান দিয়ে হাঁপাচ্ছি বেদম আর গাল দিচ্ছি নিজেকে। দ্বিতীয়বার হারিয়ে ফেলেছি গার্সিয়াকে। আবার কবে কোথায় ওকে বাগে পাবো জানি না। এখন আবার ওখানে ফিরে গিয়ে লাভ নেই। নিরর্থক ধরা দেওয়ার কোনো মানে হয় না। আমার জখম দেখি আমাকে চিনে ফেলবে প্রহরীরা। আর ওখানে নিশ্চয়ই আমার অপেক্ষায় বসে নেই গার্সিয়া। তাছাড়া আঘাতের জায়গাটা ব্যথাও করছে খুব। ভগ্ন হৃদয়ে চললাম বাড়ির পথে। এই বিশাল নগরীতে কোথায় খুঁজে পাবো ওকে আবার? কিভাবে? আজ 2 বার সুযোগ পেয়েছিলাম ওর ওপর মারণাঘাত হানবার, কিন্তু অনভিজ্ঞতার কারণে আরও নিশ্চিত হতে চেয়েই হারিয়েছি সে সুযোগ। এখন আক্ষেপ হচ্ছে সেজন্যে। বাড়ির গেটে পা দিয়ে মনে হলো এখন আমার উচিত গুরু ফন্সেকাকে সবকিছু জানিয়ে তার সাহায্য চাওয়া। এতদিন এত ঘনিষ্ঠভাবে মেলামেশার পরেও আমার অতীত সম্পর্কে কিছুই বলিনি তাকে। তিনিও জানতে চাননি। কিন্তু তার চেম্বারে গিয়ে শুনলাম শরীরটা ভালো লাগছে না বলে ঘন্টা 2 আগে শুয়ে পড়েছেন তিনি। বলে গেছেন আজ রাতে কেউ যেন তাকে ঘুম থেকে না জাগায়। কাজেই নিজে নিজেই যতটা পারা যায় আমার জখমটা ব্যান্ডেজ করে নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম আমিও। পরদিন সকালে আমাকে ডাকছেন শুনে ফন্সেকার শোবার ঘরে গিয়ে ঢুকলাম। দেখলাম তখনও শুয়েই আছেন তিনি। হঠাৎ খুবই ক্লান্তি বোধ করছেন কেন যেন। শরীর খুব দুর্বল। তখনও জানি না জটিল রোগটার এই হলো শুরু। এই রোগেই মৃত্যু ঘটবে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুর। তার নির্দেশ মতো ওষুধ বানিয়ে খাওয়াতে গেলাম। এমন সময় আমার কাঁধের জখমের দিকে নজর গেল ফন্সেকার। লাফিয়ে উঠে বসলেন। তোমাকে কে মারল? বলছি সিনিয়র, একটু লম্বা কাহিনী, সংক্ষেপে বলছি। খুলেই বলো, আমার কোনো অসুবিধা হবে না। আগে ওষুধটুকু খাইয়ে দিলাম। তারপর তাকে বিছানায় শুইয়ে চাদরটা গলা পর্যন্ত টেনে এনে চেয়ার নিয়ে বসলাম খাটের পাশে। খুলে বললাম সব। আমার বাবা মার প্রেম, বিয়ে থেকে শুরু করে ওয়ান্ডি গার্সিয়ার হাতে মায়ের মৃত্যু এবং
লোকটাকে খুন করার শপথ নিয়ে আমার সেভিল পর্যন্ত আসা, কিছুই বাদ দিলাম না। সবশেষে গতরাতে কাজ সেরে ফেরার পথে হঠাৎ ওর সঙ্গে দেখা হয়ে যাওয়া এবং আমাকে জখম করে ওর পালিয়ে যাওয়ার কথা বলে থামলাম। গল্প শেষ না হওয়া পর্যন্ত একটি কথাও না বলে চুপচাপ এক দৃষ্টে চেয়ে রইলেন ফসেকা আমার মুখের দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ খুললেন। সত্যি তুমি একটা বোকা ছেলে। বেশিরভাগ যুবক বেপরা ঝুঁকি নিয়ে বোকামির পরিচয় দেয়, কিন্তু তোমার বোকামি অতি সাবধানতা। বেশি সাবধান হতে গিয়ে ওকে খুন করার সুযোগ হারিয়েছ, আর তার চেয়েও বড় সুযোগ হারিয়েছ অতি সাবধান হতে গিয়ে আমার কাছ থেকে সব কথা গোপন করে। তুমি জানো, দিনের পর দিন দেখেছ এই ধরনের ব্যাপারে আমি সৎ পরামর্শ দিই মানুষকে। কোনোদিন কারো বিশ্বাস সামান্য ভঙ্গ করতে দেখেছ আমাকে? তাহলে কিসের ভয়ে গোপন রাখলে? ঠিক জানি না, তবে আমি ভেবেছিলাম আমার শপথ আমাকেই রক্ষা করতে হবে, একার চেষ্টায়। এখন বুঝতে পারছি আমার ধারণা ভুল ছিল। অহংকারী পতনের মূল, কথাটা মনে রেখো। এখন শোনো, আর একটা মাস আগে যদি আমার জানা থাকতো এসব কথা, তাহলে এতদিনে ডি গার্সিয়া খতম হয়ে যেত। তোমার হাতে না। আমি খুনোখুনি পছন্দ করি না। বিচারের পর ফাঁসিতেই মৃত্যু ঘটত ওর। ওর ছোটবেলা থেকে আমি ওকে চিনি, অনেক কিছুই জানি ওর সম্পর্কে। আমি কেবল একটু মুখ খুললেই হতো। ওকে 3 বার ফাঁসিতে ঝোলাবার মতো গোপন তথ্য আছে আমার পুঁজিতে। তোমার জন্য আমি অবশ্যই ওকে ফাঁসিতে ঝুলাতাম, বিশেষ করে তোমার মা যখন আমার বিশেষ স্নেহের পাত্রে ছিল। আজ বুঝতে পারলাম কেন তোমাকে আমার এত চেনা চেনা লাগছিল। মায়ের চেহারা পেয়েছো তুমি। তোমার বাবাকেও আমি চিনি। আমি হোলি অফিসের সেই অসৎ সাধুর হাতে তুলে দিয়েছিলাম তোমার নানির দেওয়া ঘুষের টাকা। তারপর পালাবার সব ব্যবস্থা করেছিলাম তাদের। তারপর 4 কি 5 বার আমার হাতের নিচ দিয়ে নানান ছদ্মনামে পার হয়েছে ডি গার্সিয়া। একবার আমার মক্কেল হয়ে পরামর্শ চাইতেও এসেছিল লোকটা, কিন্তু আমি ওকে কোনো সাহায্য করিনি। এতই নোংরা কাজ ছিল সেটা, আমার পর্যন্ত রুচি হয়নি ওটা স্পর্শ করবার। সেভিলে যত পাজি লোককে চিনি, চতুরতায় এর ধারে কাছেও কেউ থাকে না। অনেক মানুষের রক্ত লেগে আছে ওর হাতে। পাপের পঙ্কিল পথে ওর চলাফেরা, সেজন্য উন্নতিও করতে পারেনি জীবনে। এখন যুবতী মেয়েদের ব্ল্যাকমেইল করে সেই পয়সায় বেঁচে আছে। আমার 3 নম্বর বইটা দাও দেখি। তাকের ওপর রাখা 10-12টা চামড়া বাঁধানো বড়সড় বই থেকে তৃতীয়টা এনে দিলাম বৃদ্ধকে। বিছানায় উঠে বসলেন। এগুলোতে সব লেখা আছে। সূচিপত্র দেখে 201 পৃষ্ঠা খুললেন বৃদ্ধ। পড়লেন, ডি গার্সিয়া 1। গার্সিয়ার চেহারার বর্ণনা, উচ্চতা, কপালের একপাশে শুকনো ক্ষতর দাগ, পারিবারিক অবস্থান, ছদ্মনাম ইত্যাদি সব পড়ে গেলেন তিনি। তারপর বললেন, এবার শোনো তার ইতিহাস। গড়গড় করে পড়ে গেলেন ফসেকা। স্তব্ধ হয়ে গেলাম লোকটার অকল্পনীয় শয়তানির কথা শুনে। সন তারিখ দিয়ে লিখে রাখা হয়েছে প্রতিটি ঘটনা। কবে, কোথায়, কাকে খুন করেছে প্রতিহিংসার বশে, সব টুকে রাখা আছে এই বইয়ে। এগুলোর মধ্যে 2 জন শত্রুকে পেছন থেকে ছুরি মেরে আরেকজন মহিলাকে বিষ খাইয়ে হত্যা করেছে সে। আমার অজান্তে যেসব ঘটনা ঘটিয়েছে লোকটা, সেসবের কোনো রেকর্ড এখানে নেই, বললেন ফসেকা। তবে আমার এখানে যা যা লেখা রয়েছে তার প্রতিটা কথা সত্য। একটা খুনের তো আমি অকাট্য প্রমাণ দিতে পারবো। কালি কলম আনো দেখি, আরও কিছু লিখে রাখি। আমি কালি কলম এনে দিতে লিখলেন, 1517 সালের মে মাসে একটি বাণিজ্য জাহাজে চেপে ইংল্যান্ডের নরফোক কাউন্টির ডিচিংহাম জেলায় গিয়ে প্রতিহিংসার বশে তার আপন চাচাতো বোন লুইজা উইংফিল্ডকে হত্যা করে। তারপর সেই একই বছর সেপ্টেম্বর মাসে বিখ্যাত সিনগুয়েঞ্জা পরিবারের অত্যন্ত নিরীহ এক মেয়ে ডোনা ইসাবেলের সঙ্গে প্রতারণামূলক মিথ্যা বিয়ের অনুষ্ঠান করে তাকে সন্তান সম্ভব করে পালিয়ে যায়। কি বলছেন এসব? বললাম আমি। সেদিন যে মেয়েটা আপনার পরামর্শের জন্য এসেছিল কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, তাকেই কি দেখলাম গতরাতে গার্সিয়ার সঙ্গে? হ্যাঁ, তাকেই গতরাতে তুমি দেখেছ গার্সিয়ার কাছে অনুনয় করতে। ইস, আজ যা জানি তা যদি 2 দিন আগে জানতাম, তাহলেও লোকটা আজ 14 শিকের ওপারে থাকত। তবে এখনো হয়তো খুব বেশি দেরি হয়ে যায়নি। অসুস্থতা সত্ত্বেও আমি দেখছি কতদূর কি করা যায়। ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, আর তুমি যাও, তোমার ওই জখমটা সারিয়ে তোলার চেষ্টা করো গে। আমার পক্ষে কিছু করা সম্ভব হলে খুশি মনেই করব আমি। একজন বেয়ারাকে তৈরি থাকতে বলো। সন্ধ্যের আগেই জানতে পারবো যতটা সম্ভব জানা। সেই রাতে আমাকে ডেকে পাঠালেন বৃদ্ধ। খোঁজ নিলাম চারদিকে,
বললেন ফসেকা। একেবারে লাপাত্তা। বহুদিন পর আজ আবার বিচার বিভাগে নালিশ দিলাম। ব্লাড হাউন্ড যেভাবে শিয়াল খোঁজে সেইভাবে খোঁজা হচ্ছে টি গার্সিয়াকে। কিন্তু ঠিক যেন কর্পূরের মতো উবে গেছে লোকটা। মনে হচ্ছে এই শহরে নেই। আজই আমি চিঠি লিখছি ক্যাডিজের কর্তৃপক্ষের কাছে। নদীপথে কাছে যখন, মনে হয় ক্যাডিজ থেকে জাহাজে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। একটু থামলেন বৃদ্ধ। একটা খারাপ খবর আছে। সেনিয়রা ইসাবেলা ধরা পড়েছে নাইট গার্ডের হাতে। কনভেন্ট থেকে পালিয়ে যাওয়া মেয়ে হিসেবে ওকে চিনে ফেলেছে একজন প্রহরী। ওকে ধরে তুলে দেওয়া হয়েছে হোলি অফিসের কর্মকর্তাদের হাতে। বিচারে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে নির্ঘাত মৃত্যুদণ্ড হবে ওর। ওকে উদ্ধার করার কোনো উপায় নেই? অসম্ভব। আমার পরামর্শ মতো চললে কিছুতেই ধরা পড়তো না মেয়েটা। ওর সঙ্গে যোগাযোগের কোনো উপায়? না, নেই। 20 বছর আগে যা সম্ভব হয়েছিল, আজ সে পথ বন্ধ। মন খারাপ করো না। ধর্মেরও তো মাঝে মধ্যে এক আধটা বলি দরকার, নইলে গির্জার প্রভাব প্রতিপত্তি থাকবে কি করে? এরপর বহুদিন হুয়ান ডি গার্সিয়া কিংবা ইসাবেলা রি সিগুয়েঞ্জার কোনো খবর পাইনি। ইসাবেলা কোথায় আছে জানি, কিন্তু ডি গার্সিয়া যে কোথায় লোকালো অনেক চেষ্টার পরেও খোঁজ বের করতে পারিনি আমরা। আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে গেছি। ফসেকার ভাগ্নে হিসেবে অবাধে বিচারণ করছি সেভিলের উঁচু মহলে। রোগ নির্ণয় আর ওষুধ তৈরি করায় সাহায্য করছি তাকে। তবে গভীর উদ্বেগ নিয়ে লক্ষ্য করছি আমার ডুয়েল লড়ার রাতে তার যে অসুস্থতা শুরু হয়েছিল সেটা বাড়ছে ক্রমেই। লিভারের জটিল একটা রোগে ক্ষয় হয়ে যাচ্ছেন ফসেকা। কোনো ওষুধ কাজ করছে না। পরবর্তী 8 মাসের মধ্যে স্বাস্থ্যের এতই অবনতি হল যে বিছানা ছেড়ে উঠে দাঁড়ানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ল। পরিষ্কার বুঝতে পারলাম, যতই সেবা যত্ন করি, সারা রাত জেগে ঘড়ি ধরে ঘণ্টা ধরে যতই ওষুধ খাওয়াই না কেন, মানুষটাকে বাঁচানো যাবে না। মনটা ভয়ানক খারাপ হয়ে গেল। লুকিয়ে এখানে ওখানে চোখের পানি ফেলি, কিন্তু তার সামনে শক্ত থাকার চেষ্টা করি। শরীরের অবস্থা যাই হোক, মাথাটা বৃদ্ধের একদম পরিষ্কার। আমাকেই দেখতে হয় তার বেশিরভাগ রোগী, কিন্তু বেশি জটিল কেস হলে আমি তাকে কোলে করে চেম্বারে নিয়ে এসে আরাম কেদারায় শুইয়ে দিই। এমব্রয়ডারি করা তার প্রিয় শাল দিয়ে ঢেকে দিই বুক পর্যন্ত। সেখানে শুয়ে তিনি যখন জটিল রোগটা সহজ সরল ভাষায় আমাকে বুঝিয়ে দেন, তখন আবারও তার অগাধ পাণ্ডিত্যের পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে যাই। আমি যেমন বুঝি, ফসেকাও তেমনি পরিষ্কার বোঝেন সময় ঘনিয়ে আসছে। দিন যতই কাছে চলে এলো, ততই আমার প্রতি গভীর স্নেহের প্রকাশ ঘটতে থাকল তার ব্যবহারে। আমিও তার শারীরিক ক্লেশ লাঘব করার চেষ্টায় সাধ্যমতো করলাম, কারণ এতদিন তিনি পিতৃস্নেহে লালন করেছেন আমাকে। সময় যখন ঘনিয়ে এলো, উকিলকে ডেকে পাঠালেন ফসেকা। দরজা বন্ধ করে 1.5 ঘণ্টা কথা বললেন তারা। ভদ্রলোক বেরিয়ে গিয়ে 0.5 ঘণ্টার মধ্যেই ফিরে এলেন আবার। এবার সঙ্গে রয়েছে কয়েকজন কেরানি। আবার দরজা বন্ধ করে কিছুক্ষণ একসঙ্গে কাটালেন ওরা। আমাকে ডাকা হল না ওসবের মধ্যে। দলবল নিয়ে উকিল যখন বেরিয়ে গেলেন, দেখলাম দলিল জাতীয় কিছু কাগজপত্র রয়েছে তার হাতে। সন্ধ্যায় ডাক পড়ল আমার। শোবার ঘরে গিয়ে ফসেকাকে হাসি খুশি দেখলাম। যদিও দুর্বল হয়ে পড়েছেন, কথা বলার মুডে আছেন। আরও কথা বলার মুডেই আছেন। এসো এসো, আদর করে ডাকলেন আমাকে। দিনটা বেশ ব্যস্ততায় কাটল। কি করেছি বুঝতে পেরেছ? উইল টুইল করলেন নাকি? হ্যাঁ, ঠিক ধরেছ। উইলটা তৈরি করিয়েই ফেললাম। খুব বেশি কিছু অবশ্য নেই আমার, তবু যা আছে উপযুক্ত হাতে রেখে যেতে চাই। উইলের প্রসঙ্গ থাক। বললাম, আমার বিশ্বাস আরও বহু বছর বাঁচবেন আপনি। হেসে উঠলেন বৃদ্ধ। মিথ্যে বলে আমাকে আশ্বাস দেওয়ার কোনো দরকার নেই।
আমি যেমন জানি তুমিও জানো, পথের শেষ মাথায় এসে গেছি। মৃত্যুকে ভয় পাচ্ছি না, যদিও আমাকে সুখী বলা যাবে না। প্রথম জীবনেই চোট লেগে গেছে হৃদয়ে। তবে ধন সম্পত্তির ব্যাপারে যে অনেক উন্নতি করেছি তা বলতেই হবে। ধর্মে আমার সান্ত্বনা বা ভয় কোনোটাই নেই। কর্মে আমার পরিচয়। প্রলোভনে পড়ে খারাপ কাজ যেমন করেছি, ভালো কাজও করেছি হৃদয়ের তাগিদে। যাক, ভালো মন্দ সব কিছুই শেষ হতে চলেছে এবার। পথের শেষে এসে উপলব্ধি করছি মৃত্যুটা সাংঘাতিক কোনো ব্যাপার হতে পারে না। মানুষ জন্মায় মরবে বলেই। বিশ্বাস করি ঈশ্বর একজন সত্যিই আছেন, আর এও জানি পুরোহিতেরা যতই ভয় দেখাক তার আসল পরিচয় তিনি দয়ালু। এই পর্যন্ত বলে চোখ বুজলেন তিনি। একটু বিশ্রাম নিয়ে বললেন, এই দেখো, উইলের কথা বলতে গিয়ে কথা কোন দিকে মোড় নিয়েছে। হাতে বেশি সময় নেই, শোনো। একটা ছোট অংশ দান খয়রাতের জন্য রেখে বাকি সব কিছু আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আমাকে দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, তোমাকে। আমার আত্মীয় স্বজন কেউ জীবিত নেই, আর তাছাড়া তোমাকে আমার ভালো লেগে গেছে। আমি ভেবেছিলাম কোনো মানুষ, মেয়ে মানুষ বা শিশুকে ভালোবাসার মতো সুকোমল বৃত্তির মৃত্যু হয়েছে আমার মধ্যে। তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তোমার মাধ্যমেই টের পেলাম আমার হৃদয়টা মারা যায়নি এখনো। একে আমার কৃতজ্ঞতার দান মনে করে যা দিচ্ছি নিয়ে নাও, আমি খুশি হব। কি বলবো বুঝতে না পেরে ধন্যবাদ জানাতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে থামিয়ে দিলেন ফন্সেকা। তোমার ভাগে যা পড়বে সব মিলিয়ে তোমাদের ইংলিশ পাউন্ডের হিসেবে 12,000 পাউন্ডের মতো হবে। এই টাকা একজন তরুণ ও তার স্ত্রীর সুন্দরভাবে জীবন শুরু করার জন্য যথেষ্ট। 12,000 পাউন্ড তো ইংল্যান্ডে অনেক টাকা। আমার ধারণা তোমার ভাবি শ্বশুর আর আপত্তি করবে না তোমার হাতে মেয়েকে সঁপে দিতে। নগদ টাকা ছাড়াও সমস্ত আসবাব, লাইব্রেরি, তৈজসপত্র, এই বাড়িটা, এগুলো বিক্রি না করে রেখে দিলেই বোধহয় ভালো করবে। কারণ সুনাম যেভাবে ছড়িয়েছে, আমার পর তুমি এই পেশায় নামতে চাইলে রোগীর অন্তত কোনো অভাব হবে না। এবার সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে একটা কথা বলি। তোমার বিবেক যদি অনুমোদন করে, ডিগার্সিয়ার পিছু ধাওয়া বন্ধ করো। টাকা পয়সা নিয়ে ফিরে যাও ইংল্যান্ডে, ভালোবাসার পাত্রীকে বিয়ে করো, তারপর সুখে জীবন যাপন করো। পাঁজি এক লোকের উপর প্রতিশোধ নেওয়াটা কারো জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়, বিশেষ করে ডিগার্সিয়ার মতো এক নীচ লোকের। ওকে ওর নিজের ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে দেখো, ও নিজেই নিজের উপর প্রতিশোধ নেবে। ওর পেছনে দৌড়ালে প্রচুর পরিশ্রম ও ভয়ঙ্কর সব বিপদ আপদের মধ্যে গিয়ে পড়বে তুমি, যার ফলে তোমাকে হয়তো তোমার সমস্ত ধন সম্পদ, প্রেমিকা, এমনকি জীবনটা পর্যন্ত খোয়াতে হতে পারে। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি ওকে খুন করব, কি করে সেই শপথ ভাঙি আমি? এই গ্লানির বোঝা কাঁধে নিয়ে কি সুখ শান্তি আমার হবে? আমি বিচারক নই, তুমি তোমার ইচ্ছাতেই চলবে। তবে এর ফলে না আরো বড় গ্লানি চেপে বসে তোমার উপর। তুমি লড়েছ ওর সঙ্গে, কপাল জোরে পালিয়ে গেছে তোমার হাত ফসকে। বিচক্ষণতা বলে, যে পালিয়ে গেল তাকে পালাতে দাও। এবার আমার কপাল একটা চুমু দিয়ে বিদায় দাও তো। আমি চাই না আমার মৃত্যুর সময় তুমি উপস্থিত থাকো। আবার কোনোদিন দেখা হবে কিনা জানি না, হয়তো এটাই হবে চিরবিদায়। নিচু হয়ে আমার আশ্রয়দাতা শুভাকাঙ্ক্ষী, আমার পরম শ্রদ্ধেয় গুরুর কপালে চুমু দিলাম। ঝরঝর ঝরছে আমার চোখের জল। কোনোদিন টের পাইনি এই মহৎ হৃদয় মানুষটাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি। মনে হচ্ছে যেন আমার বাবা শুয়ে আছে মৃত্যুশয্যায়। কেঁদো না, সারাটা জীবনই তো বিদায় নিচ্ছি আমরা একে অপরের কাছ থেকে। একদিন ঠিক তোমার মতো একটা ছেলে ছিল আমার, বড় কষ্ট হয়েছিল ওর কাছ থেকে বিদায় নিতে। ও তো আর ফিরে এলো না, তাই আমি চললাম ওকে খুঁজতে। আমি মারা যাচ্ছি বলে কেঁদো না টমাস, প্রার্থনা করি তোমার মঙ্গল হোক।
খোদা তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন। এবার যাও। কাঁদতে কাঁদতে ফিরে গেলাম নিজের ঘরে। সেই রাতেই মারা গেলেন আমার সবচেয়ে বড় বন্ধু আন্দ্রে ডি ফোঁসেকা। পরদিন দুপুরে কবর দিয়ে ফিরলাম বাড়িতে। উকিল এসে সবার সামনে খামের সিল ভাঙলেন। বাকি বকেয়া পরিশোধের পর আর সব কিছুর মালিকানা আমাকে বুঝিয়ে দিয়ে চলে গেলেন তিনি। চাকর বাকর সবাই আছে, তারপরেও বাড়িঘর সব ফাঁকা মনে হলো আমার কাছে। গত রাতে ঘুমাতে পারিনি, কখন কি হয় ভেবে। উকিল বিদায় নেওয়ার পর দেখলাম খাবারে রুচি নেই। তবু খাবার টেবিলে বসে খাওয়ার ভঙ্গি করছি। এমন সময় একজন ভৃত্য এসে বলল, এক মহিলা বাইরের ঘরে বসে আছে। ফন্সেকার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। বোঝা গেল ফন্সেকার মৃত্যু সংবাদ জানা নেই মহিলার। বিদায় করে দেওয়ার কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো মহিলার সমস্যার কথা শুনলে হয়তো আমার নিজের মনের ভার কিছুটা হালকা হবে। মহিলাকে চেম্বারে নিয়ে আসতে বলে আমি বসলাম ফন্সেকার চেয়ারে। কালো পোশাক পরা লম্বা এক মহিলা ঘরে ঢুকলেন। মাথায় কাপড় টেনে দেওয়ায় মুখ দেখা যায় না। মাথা নুইয়ে সম্মান দেখিয়ে তাকে বসতে ইঙ্গিত করলাম। আমার দিকে চেয়েই চমকে উঠলেন তিনি। আমি ডন আন্দ্রে দি ফন্সেকার সঙ্গে দেখা করতে এসেছি, নিচু গলায় বললেন মহিলা। আপনি নিশ্চয়ই তিনি নন সিনিয়র? তা নই, বললাম। আজ সকালে ওকে কবর দিয়ে এলাম। আমি তার সহকারী, উত্তরাধিকারীও। যদি আমার কোনো রকম সাহায্য দরকার থাকে নির্দ্বিধায় বলতে পারেন। খুব বেশি অল্প বয়স আপনার, খুবই অল্প, নিচু গলায় প্রায় ফিসফিস করে বললেন মহিলা। অথচ বিষয়টা অত্যন্ত জরুরি, বিপজ্জনক ও গুরুত্বপূর্ণ। আপনাকে বিশ্বাস করা যায় কিনা বুঝতে পারছি না। আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে সিনিয়রা। কয়েক মুহূর্ত চিন্তামগ্ন থেকে গায়ের ক্লোকটা খুলে ফেললেন মহিলা। নিচে মঠবাসিনী সন্ন্যাসিনীর পোশাক। শুনুন, অনেক কষ্টে এই পর্যন্ত পৌঁছেছি। ধরতে গেলে পালিয়ে এসেছি কনভেন্ট থেকে। এসেছি একজনের প্রতি দয়াপরবশ হয়ে। এখন দেখছি আপনার উপর বিশ্বাস না রেখে উপায় নেই। খালি হাতে ফিরে গেলে ভয়ানক কষ্ট পেয়ে মরতে হবে মেয়েটাকে। কিন্তু কিছু বলার আগে আপনাকে যিশুমাতার নামে শপথ করতে হবে যে আপনি বিশ্বাস ভঙ্গ করবেন না। তাহলে আমাকেও মরতে হবে মেয়েটার সঙ্গে। মহিলা কি বলছেন মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। ওর কথাবার্তা আমার কাছে পাগলের প্রলাপ বলে মনে হল। মাথা নাড়লাম। দুঃখিত, আমি কারো নামে কোনো শপথ করতে পারব না। কেবল এটুকু কথা দিতে পারি যে গোপনীয়তা রক্ষা করব। আর যদি সেটা যথেষ্ট না হয় তাহলে আমাদের আলাপ এখানেই শেষ হয় ভালো। রাগ করবেন না প্লিজ। অনুনয় ঝরল মহিলার কণ্ঠে। লুকিয়ে কনভেন্টের চার দেয়ালের বাইরে এসে খুবই বিচলিত আছি। মারাত্মক কোনো বিষ দরকার আমার, এজন্য ভালো পয়সা দেব। খুন খারাপিতে সাহায্য করব না আমি, বললাম মৃদু হেসে। কি করবেন বিষ দিয়ে? হ্যাঁ ঈশ্বর, কি করে যে বলি। আমাদের কনভেন্টে আজ রাতে সুন্দরী এক যুবতী আর তার সদ্যজাত শিশুকে জ্যান্ত কবর দেয়া হচ্ছে। প্রেমে পড়ে শপথ ভঙ্গ করেছিল বেচারি, আর তাই এই শাস্তি। আমি ওই কনভেন্টের প্রধান। আমার বা আমার কনভেন্টের নাম জানতে চাইবেন না। মেয়েটিকে আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসি। অনেক কষ্টে আমি অনুমতি আদায় করেছি যে পাপীকে চুনসুড়কির ভেতর কবর দেওয়ার আগে এক কাপ পানি খেতে দেওয়ার যে নিয়ম আছে, সেই পানিটুকু আমি খেতে দিতে পারব। ভাবছি সেই পানিতে বিষ মিশিয়ে দিলে ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচবে বেচারি। আমি চাই এমন কোনো বিষ যেটা খেলে মুহূর্তে ওর মৃত্যু ঘটবে। কবরের ভেতর যন্ত্রণায় ছটফট করে মরতে হবে না। এটাও হত্যা, কিন্তু এই জন্য বিবেকের দংশন হবে না আমার। চুপচাপ ভাবলাম কিছুক্ষণ। ধর্মের নামে ধর্মোপজীবীরা যে কি করছে। খোদা কি চান কেউ কাউকে হৃদয় দিয়েছে বলে তাকে নিষ্পাপ শিশু সন্তান সহ কবর দেয়া হোক? নাকি এসব ওদের নিজেদের তৈরি বানোয়াট আত্মাভিমান?
হঠাৎ একটা কথা মনে হতেই থমকে গেলাম। মেয়েটির নাম কি ইসাবেলা ডি সিগুয়েন্জা? প্রশ্ন করলাম। চমকে উঠলেন মহিলা। আপনি কি করে জানলেন? এই বাড়ির আমরা অনেক কিছুই জানি মাদার। বলুন দেখি, প্রেমিক প্রবর্তীর নাম ঠিকানা কি উদ্ধার করা গেছে ওর কাছ থেকে? না, অনেক নির্যাতনের পরও নাম বলেনি ও লোকটার। শুধু এইটুকু বলেছে যে ওকে খুঁজেও কোনো লাভ নেই। মাস কয়েক আগেই সুদূর ইন্ডিজের পথে রওনা হয়ে গেছে ও জাহাজে করে। চলে গেছে সবার ধরার ছোঁয়ার বাইরে। খবরটা শুনে হতাশ হলাম। ভাবলাম প্রতিশোধ নেয়া বুঝি আর হল না। জিজ্ঞেস করলাম, এই মেয়েটাকে টাকা বা অন্য কিছু সাহায্যে বাঁচানো যায়? অসম্ভব। ট্রাইব্যুনাল অফ মার্সি পর্যন্ত গিয়েছিল এই কেস। তারা হোলি অফিসের রায় বহাল রেখেছেন। আগামী 2 ঘন্টার মধ্যে ওর মৃত্যু ঘটবে। আপনি কি বিষ দেবেন আমাকে? না মাদার, আমি আপনাকে বিষ দেব না। আপনার নিজেরই নিয়ে নিতে হবে। আমি শুধু দেখিয়ে দেব কোথায় রয়েছে সেটা। মেয়েটির প্রতি আপনার মমতা আমার মন ছুঁয়ে গেছে। সেজন্যই ওষুধের তাকে ঠিক কোথায় রয়েছে ওটা আমি দেখিয়ে দেব। ধর্মের নামে আপনাদের এই চরম অমানবিক কাজে নিজেকে আমি আর কোনোভাবেই জড়াব না। ওষুধের শেলফে কোথায় কি আছে সব আমার মুখস্থ। ডান দিক থেকে 3য় শিশিটার দিকে আঙুল তাক করলাম। ওই যে 3 নম্বরটা, নিজে হাতে তুলে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। না, আমাকে পয়সা দিতে হবে না। 1 কাপ পানিতে শিশির সবটুকু বিষ মেশাতে হবে। তারপর 1 চামচ আন্দাজ বাচ্চাটাকে খাইয়ে দিয়ে বাকিটুকু গিলে নিতে বলবেন মহিলাকে। সঙ্গে সঙ্গেই ঘুমে ঢলে পড়বে দুজনেই। জানতেও পারবে না কখন মারা গেছে। কয়েকটা দিন অনেক চিন্তা করলাম। ভেবে বের করতে চাইছি বর্তমান অবস্থায় আমার কি করা উচিত। এই মুহূর্তে আমি ধনী লোক। গুরু ফন্সেকার কথা মতো যদি টাকা পয়সা নিয়ে নরফোকে ফিরে যাই, তাহলে যতদূর সম্ভব স্কোয়ারের বোজার্ড আমার সঙ্গে লিলির বিয়েতে আপত্তি করবেন না। কিন্তু সেক্ষেত্রে আমার প্রতিজ্ঞার কি হবে? মাতৃহত্যার প্রতিশোধ না নিলে ঈশ্বরের গজব পড়বে না আমার উপর? এখন যখন জানি পালিয়ে কোথায়, মানে পৃথিবীর কোন অংশে গেছে ডি গার্সিয়া, তখন দেশে ফিরে যাবই বা কীভাবে? বিশেষ করে যখন জানি সাদা মানুষ ইন্ডিজে কমই আছে। ওখানে লোকটাকে খুঁজে পাওয়া তেমন কঠিন কিছু হবে না, অন্তত স্পেনের চেয়ে সহজ হবে। কাজেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যাব আমি। প্রথমে গোপন সংবাদ নিলাম সত্যি ইন্ডিজের দিকে ডি গার্সিয়া গেছে কিনা। জানা গেল ডুয়েল লড়ার কয়েকদিনের মধ্যেই ডি গার্সিয়ার সঙ্গে চেহারার বর্ণনা মেলে এমন একজন লোক, যদিও ভিন্ন নামে, কারাকে চেপে ক্যানারি আইল্যান্ডের দিকে চলে গেছে। সেখান থেকে হিস্পানিওলা রওনা হবে জাহাজে উঠে। বিশ্বাস করলাম কথাটা, কারণ সেই সময় স্পেনের যত চোর, গুন্ডা, বদমাশ, দাগি আসামি দেশে টিকতে না পারলে ইন্ডিজে গিয়ে আশ্রয় নিত। সিদ্ধান্ত নিয়ে ফেললাম ওর পিছু ধাওয়া করে আমিও যাব হিস্পানিওলা। নিজেকে সান্ত্বনা দিলাম, ওকে যদি ওখানে নাও পাই, সুন্দর সুন্দর দেশ তো দেখা হবে। কতটা সুন্দর তা অবশ্য হাড়ে হাড়ে টের পেয়েছি পরে। যা হোক, সিদ্ধান্ত হয়ে যাওয়ায় মনটা অনেকখানি হালকা হল। এবার সম্পদের ব্যবস্থাপনা কি করা যায় ভাবছি। এমন সময় খবর পেলাম ইয়ারমাথের সেই অ্যাডভেঞ্চারেস, যেটায় চেপে আমি স্পেনে এসেছিলাম, সেটা এখন ক্যাডিজ বন্দরে। মনস্থির করে ফেললাম দামি জিনিসপত্র আর সোনাদানা এই জাহাজে করে পাঠিয়ে দেব ইংল্যান্ডে। দেরি না করে অ্যাডভেঞ্চারেসের ক্যাপ্টেন বেলকে একটা চিঠি দিয়ে জানালাম মূল্যবান কিছু জিনিসপত্র ইংল্যান্ডে পাঠাতে চাই। তিনি যেন আমার জন্য কয়েকটা দিন অপেক্ষা করেন। এই ক্যাপ্টেনের সঙ্গে সেভিলে আসার সময় 40 দিনের দীর্ঘ যাত্রায় আমার বেশ গাঢ় বন্ধুত্ব হয়ে গিয়েছিল। পরবর্তী কাজগুলো বেশ দ্রুতই সারা গেল। প্রথমে বাড়িটা বিক্রি করে দিলাম, ভেতরের আসবাবও ছেড়ে দিলাম কম দামে। বেশিরভাগ বই আর তৈজসপত্র বাক্সে পুরে নদীপথে পাঠিয়ে দিলাম ক্যাডিজের পরিচিত সেই মার্চেন্টের ঠিকানায়।
তারপর নগদ টাকা পয়সা স্বর্ণে রূপান্তরিত করে নিয়ে চিরকালের জন্য সেভিল ছেড়ে চলে এলাম আমিও। নিরাপদেই পৌঁছালাম ক্যাডিজে। ওখান থেকে বোট নিয়ে উঠলাম গিয়ে অ্যাডভেঞ্চারেসে। এতদিন পর আমাকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরলেন ক্যাপ্টেন বেল। তারপর 3টে চিঠি বের করে দিলেন। একটা লিখেছে বাবা, একটা আমার ছোট বোন মেরি, আর তৃতীয়টা লিলি বোজার্ড। আমাকে লেখা লিলির প্রথম ও শেষ চিঠি ওই একটাই। মেরির চিঠিতে জানা গেল শরীর ভেঙে গেছে বাবার, এখন ধরতে গেলে শয্যাশায়ী। তখন জানতাম না, অনেক বছর পরে জেনেছি। বাবার চিঠি আমি যখন পড়ছি, বাবা তখন আর নেই। খুবই বেদনা ভারাক্রান্ত হৃদয়ের সংক্ষিপ্ত চিঠিতে বাবা লিখেছে আমাকে বিদেশ পাঠিয়ে বড়ই মনোকষ্টে আছেন তিনি। এই জীবনে দেখা যখন আর হল না, সর্বশক্তিমানের হাতে সঁপে দিয়েছেন আমাকে। প্রার্থনা করেছেন ঈশ্বর যেন আমাকে নিরাপদে দেশে ফিরে আসতে সাহায্য করেন। লিলির চিঠিতে জানা গেল আমি রওনা হয়ে যাওয়ার পরপরই আমার বড় ভাই জেফ্রি ওর বাবার কাছে গিয়ে লিলিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। তারপর থেকে যেখানে লিলি যায় সেখানেই হাজির হয়ে উত্ত্যক্ত করে জেফ্রি। আর তার বাবার সামনে পড়লেই রাজপুত্র ছেড়ে কপর দক্ষিণ এক ছোকরার অপেক্ষায় সময় নষ্ট করার জন্যে গালিগালাজ চলে। জীবনটা ওর দুর্বিষহ করে তুলেছে এই দুজন। তবে লিলি লিখেছে, তুমি নিশ্চিন্ত থাকো টমাস, জোর করে আমাকে বিয়ে দেওয়ার ক্ষমতা হয়তো বাবার আছে, কিন্তু বাসর ঘরে আমার লাশ পাবে জেফ্রি, এই কথা আমি জানিয়ে দিয়েছি ওদের। একটা ভরসার কথা এই যে তোমার বোন মেরির প্রতি খুবই দুর্বল আমার ভাই উইলফ্রেড, আর মেরি দুর্বল আমাদের দুজনের প্রতি। এখন পর্যন্ত আমার ভাই চায় আমি যেন বাবার কথা মতো জেফ্রিকে বিয়ে করি, তবে তোমার বোনের প্রভাবে ওর মতামত পাল্টে যাচ্ছে দ্রুতই। চিঠির শেষে প্রচুর শুভকামনা আর আমার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। মেরির চিঠিতে অন্যান্য সব খবরের পর জেফ্রির বাড়াবাড়ির কথা রয়েছে, তবে প্রচ্ছন্ন আভাস দিয়েছে ও এই ব্যাপারে শীঘ্রই ও হয়তো কোনো সক্রিয় ভূমিকা রাখতে পারবে। দেশ থেকে পরমাত্মীয়দের চিঠি পেয়ে বাড়ি ফেরার জন্য একেবারে উতলা হয়ে উঠল আমার মন। বিশেষ করে লিলির চিঠিতে মাখানো সুগন্ধি আমাকে একেবারে পাগল করে তুলল। আমি জানি এখনই দেশে ফিরে গেলে আমি পেতে পারি আমার প্রাণ প্রিয়াকে, কারণ আমার সম্পদ জেফ্রির সম্পদের চেয়ে অনেক বেশি। এত টাকা হাতে নিয়ে পানি প্রার্থী হলে কোনো মেয়ের বাবাই মুখ ফিরিয়ে নিতে পারবে না। তাছাড়া বাবার জন্যেও মনটা কেমন করছে। কিন্তু আমার আর আমার চাওয়ার মধ্যে ডি গার্সিয়া এবং তার ব্যাপারে আমার শপথ বিরাট বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রতিশোধের আকাঙ্ক্ষা সে সময় আমার মধ্যে এতই প্রবল যে আমার স্থির বিশ্বাস জন্মে গেছে ওয়ান ডি গার্সিয়াকে হত্যা না করতে পারলে আমি সুখী হতে পারব না। আমার শপথ আমাকে তাড়া করে ফিরবে সর্বক্ষণ। ইতিমধ্যেই একজন নোটারিকে দিয়ে আমি একটা দলিল তৈরি করে ফেললাম। 200 পেসো নিজের জন্য রেখে যতদিন পর্যন্ত আমি ফিরে গিয়ে না চাই ততদিনের জন্য আমার সমস্ত সম্পদের জিম্মাদার হিসেবে 3 জনকে নিয়োগ করলাম। প্রথমজন আমার প্রাক্তন গুরু বাঙ্গের ডাক্তার গ্রিমস্টোন, অত্যন্ত সৎ বলে জানি যাকে। দ্বিতীয়জন আমার ছোট বোন মেরি উইংফিল্ড। তৃতীয়জন আমার বাগদত্তা স্ত্রী লিলি বোজার্ড। এই দলিলে ক্যাপ্টেন বেল এবং আরও 2 জন ইংরেজকে সাক্ষী রাখলাম আমি। তারা দেখবে আমার নগদ টাকা দিয়ে যেন জমি কেনা হয় এবং বাকি টাকা যেন সুদে খাটানো হয়। এইসব থেকে যা টাকা আসবে সব পাবে লিলি বোজার্ড যতদিন পর্যন্ত সে অবিবাহিত থাকে। এই সঙ্গে একটা উইলও তৈরি করলাম, যার ফলে আমার মৃত্যুর পর আমার বেশিরভাগ সম্পত্তির মালিক হবে আমার বাগদত্তা স্ত্রী লিলি বোজার্ড, যদি সে ততদিন পর্যন্ত অবিবাহিত থাকে। যদি লিলি বিয়ে করে বা তার মৃত্যু হয় তাহলে আমার যা কিছু সব চলে যাবে মেরি বা তার উত্তরাধিকারীর হাতে। স্বাক্ষর ও সিল করার পর 2টো কাগজ সেই সঙ্গে আমার যাবতীয় সম্পদ তুলে দিলাম ক্যাপ্টেন বেলের জিম্মায়। কথা থাকল এই সব কিছুই তিনি তুলে দেবেন বাঙ্গের ডাক্তার গ্রিমস্টোনের হাতে। সেই সঙ্গে ডাক্তার গ্রিমস্টোন আমার বাবা, ভাই, বোন, স্কোয়ারের বোজার্ট আর লিলি প্রত্যেককেই
আলাদা করে চিঠি দিলাম। আজ পর্যন্ত যা ঘটেছে সব লেখার পর তাদের জানালাম আমি চললাম ডি গার্সিয়াকে খুঁজে বের করে তাকে হত্যা করতে। বহু বছর পর জেনেছি আমার পাঠানো চিঠিসহ প্রতিটা জিনিস নিরাপদেই পৌঁছেছিল ইয়ারমাথে। ওখান থেকে সমস্ত মালপত্র লোস্টফে নিয়ে গিয়ে ওয়েভেনির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয় একটা বজরায় করে। ক্যাপ্টেন বেলও জাহাজের দায়িত্ব সহকারীর হাতে বুঝিয়ে দিয়ে মালপত্রের সঙ্গে ওয়েভেনি হয়ে বাঙ্গে স্টেইথ পর্যন্ত গিয়ে নেদারগেট স্ট্রিটে ডাক্তার গ্রিমস্টোনের বাড়িতে পৌঁছে দেন সব কিছু। বুদ্ধি করে আগেই মেসেঞ্জার পাঠিয়ে খবর দিয়েছিলেন তিনি। খবর পেয়ে সময় মতো ওখানে হাজির হয় আমার ভাই ও বোন। স্কোয়ারের বোজার্ডো ছেলে মেয়েকে নিয়ে হাজির হন ডাক্তারের বাড়িতে। বাবা ততদিনে মারা গেছেন। ক্যাপ্টেন বেলের মুখে আমার সমস্ত খবর শুনে হাঁ হয়ে যায় সবার মুখ। তারপর যখন বাক্সগুলো খোলা হলো তখন তো সবার চোখ ছানা বড়া। এত সোনাদানা বাঙ্গের কেউ কখনো একসঙ্গে দেখেনি। কেঁদে বুক ভাসালো লিলি। আমার সৌভাগ্য দেখে প্রথমে কাঁদল আনন্দের কান্না, তারপর কাঁদল আমি ফিরে আসিনি বলে দুঃখে। স্কোয়ারের বোজার্ড যখন বুঝলেন আমি বাঁচি বা মরি লিলি এখন বিরাট ধনী মহিলা, তখন খুশিতে ওকে জড়িয়ে ধরে কপালে চুমো দিলেন। তারপর ঘোষণা করলেন আমার সম্পর্কে বরাবরই তিনি খুব উঁচু ধারণা পোষণ করতেন। আসলে সবাই খুশি হল, আমার ভাইটি ছাড়া। একটা কথাও না বলে সোজা গিয়ে ঢুকল শুঁড়িখানায়। যখন দেখল বাবার সম্পত্তি পেয়েও কোনো লাভ হল না, লিলিকে পাবার সম্ভাবনাও তিরোহিত, এখন আর ওর বাবার সাহায্য চাওয়া যাবে না, তখন কুসংসর্গে পড়ে অনিয়ম অনাচারের মাধ্যমে অল্প দিনেই নিজের মৃত্যু ডেকে আনল। যাই হোক, সেদিন সবাই উচ্চকণ্ঠে আমার পাগলামির সমালোচনা করেছিল। তাদের ধারণা আমার উচিত ছিল শত্রুর পেছনে না দৌড়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসা। শুধু লিলি কথা বলেছিল আমার পক্ষে। সবাইকে মনে করিয়ে দিয়েছিল আমার শপথের কথা। লোকটাকে হত্যা না করে ফিরে এলে আত্মসম্মান বলে আর কিছু থাকত না আমার। এই জন্মে হোক বা পরজন্মে টমাস ফিরে আসবে বলেছিল লিলি। আমি ওর জন্য অপেক্ষা করব। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা বিখ্যাত উপন্যাস মন্টেজুমাস ডটার। আজ তৃতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।